আমি আমার বক্তব্য এবং আমার অবস্থানে অনড় যে আমি তখন বলেছিলাম আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো অভিযোগ যারা করছে 10 পয়সার কোনো অভিযোগ যদি কেউ প্রমাণ করতে পারে আমার বিরুদ্ধে ইডি সিবিআই লাগানোর দরকার নেই, ফাঁসির মঞ্চ তৈরি করবেন, আমি গিয়ে মৃত্যুবরণ করবো। আমি আজও একই কথা বলছি। দ্বিতীয়বারের জন্য আমাকে ডেকে পাঠানো হয়েছে। এর আগে আমি সেপ্টেম্বর মাসে এসেছিলাম, তদন্তকারী সংস্থা তাদের কাজ করছে, আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং আমাকে সেপ্টেম্বর মাসে যখন ডেকে পাঠানো হয়েছিল তখনও আমাকে প্রায় 9 ঘন্টা 8.5 ঘন্টার উপর জেরা করা হয়েছিল। আজও এখন প্রায় 8টা বাজতে চলে, 7:30 বাজে। আমি এসছি 11টার সময়। দীর্ঘ 8.5 ঘন্টা ধরে আমাকে তারা প্রশ্ন করেছেন, কিছু জিনিসের ব্যাখ্যা চেয়েছেন, আমি সেগুলো দিয়েছি এবং কিছু কাগজপত্র তারা চান, আমি বলেছি সেগুলো যথাসময়ে আগে যেগুলো চেয়েছিল আমি সব জমা করে দিয়েছি এবং যেগুলো বাড়তি চেয়েছে আমি বলেছি যথাসময়ে আমার কাছে এলে নিশ্চিতভাবে ব্যাংক থেকে কালেক্ট করতে বা কিছু রিটার্নের কপি চেয়েছে সেগুলো আমি পাঠিয়ে দেবো। কিন্তু যারা ইডি সিবিআইকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নেমেছে এবং ভাবছে যে আমাকে জোর জবরদস্তি ভয় দেখিয়ে, ইডির ভয়ে, সিবিআইয়ের জুজুর ভয়ে আমি মাথা নত করবো, আমি অন্য ম্যাটেরিয়াল। এসব যত করবে আমি তত লক্ষ্যে অবিচল থাকবো, আমি তত দৃঢ়প্রতিজ্ঞ হব, আমার জেদ তত বাড়বে। সবাই এক নয়, আমার মানসিকতার আর অন্য মানসিকতার মধ্যে পার্থক্য রয়েছে, সবাই মেরুদণ্ডহীন হয় না। তাই যারা ভাবছে যে এইসব করে নিজের স্বার্থ চরিতার্থ করব এবং জোর করে অপোজিশনকে, বিরোধী দলগুলোকে, তাদের প্রতিনিধি নেতা কর্মীদেরকে একঘরে করে রাখবো ইডি সিবিআই দেখিয়ে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমাকে 2বার ডেকেছে, আপনাদের সামনে আমি এসেছি, আমি গেছি, তদন্তে সহযোগিতা করেছি এবং তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা তাদের কাজ করছে, আমি তাদেরকে দোষ দিই না। কিন্তু যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অজস্র অভিযোগ ছেড়ে দিন, প্রমাণ জনসমক্ষে রয়েছে, তাদেরকে ইডি কভার ডাকছে, তাদেরকে সিবিআই কভার ডাকছে। আজকে ধরুন নারদা নিয়ে যারা গলা ফাটাচ্ছিল, রোজ ভ্যালি, যাদের বিরুদ্ধে সারদার কর্ণধার লিখিত অভিযোগ করেছে, যাদেরকে কাগজে মুড়ি দিয়ে টিভির পর্দায় নির্লজ্জভাবে টাকা নিতে দেখা গেছে, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জনসমক্ষে রয়েছে, তাদেরকে কভার ডেকেছে আজকে সব বিজেপির বড় বড় নেতা। আমি আজকে অপোজিশনে তৃণমূল কংগ্রেস করি বলে আমি এদের কাছে চোর, আর যারা বিজেপি করে তারা সাধু। কালকে যদি যাদেরকে ডাকা হচ্ছে তারা বিজেপি হয়ে যায়, তারা সাধু হয়ে যাবে। সুতরাং এই যে বিজেপি ওয়াশিং মেশিনের কায়দা, জোর জবরদস্তি করে তাদের কাছে মাথা নত করা, এই দ্বিচারিতা, এই ধাপ্পাবাজি বেশি দিন চলতে পারে না। এবং আমি আপনাদের আবার বলে যাই, আমি তদন্তকারী সংস্থাকেও বলেছি যে আপনারা যখন যেখানে আমাকে সহযোগিতা করতে বলবেন আমি নিশ্চিতভাবে করব। আমি একটা মামলাও করেছিলাম, আমি আজকে সুপ্রিম কোর্টেও ফাইল করেছি। বিচার ব্যবস্থার উপর আমি আস্থাশীল এবং দিল্লি হাইকোর্টে আমার আবেদন খারিজ করার পরে আমি এখানে এসেছি এবং আজকে মামলাও করেছি। সুপ্রিম কোর্টে আগামী দিন হিয়ারিং হবে। কিন্তু আপনি দেখুন যে একটা কেস যেটা বাংলার কেস, সেখানে বাংলায় কলকাতা শহরে ইডির ফুল ফ্লেজেড ওয়ার্কিং অফিস রয়েছে, সেখানে না ডেকে আমাকে দিল্লিতে জেরা করা হচ্ছে। এই হেনস্থা ছাড়া কিছু নয়, হ্যারাস করা। সুতরাং তারা যত করবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা মাথা নত করবো না। এবং মানুষের জন্য যেখানে যা দাবি দেওয়া তোলা, বিশেষ করে যখন বাই ইলেকশন হবে, যখন পার্লামেন্ট শুরু হবে, সংসদে অধিবেশন শুরু হবে, যাতে মানুষের হয়ে কথা বলতে না পারে, এবং যখন উপনির্বাচনগুলো হবে, সেপ্টেম্বরে যখন আমাকে ডেকেছিল আপনারা জানেন, তখন ভবানীপুরের উপনির্বাচন ছিল। পরবর্তীকালে এখন আবার ডেকে পাঠিয়েছে, এখন উপনির্বাচন রয়েছে, একদিকে আসানসোল আর একদিকে আপনার বালিগঞ্জের উপনির্বাচন রয়েছে। আপনি দেখবেন যখনই উপনির্বাচনগুলো হয় বিভিন্নভাবে এদেরকে হেনস্থা করা, গণতান্ত্রিকভাবে, ইলেকটোরালি, ডেমোক্রেটিক্যালি এরা লড়তে পারে না, এরা জিততে পারে না। আসুন আপনি লড়াই করুন আমার সাথে গণতান্ত্রিকভাবে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, গণতন্ত্রের রীতিনীতি মেনে রাজনৈতিকভাবে মাঠে ময়দানে আমার সাথে লড়াই করুন। বাংলায় গোহারা হেরেছেন বলে এখন প্রতিশোধ নিচ্ছেন ইডি সিবিআইকে দিয়ে। 21-এ হেরেছেন, আবার 24-এ হারবে।
বাংলার মানুষ আবার জবাব দেবে। আর আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার লোক। আমার কিছুদিন আগে চোখে একটা ছোট অস্ত্রোপচার হয়েছে, আগামী দিন আবার একটা হবে। আমাকে ডাক্তার উপদেশ দিয়েছিল যে আপনি কিছুদিন বেড রেস্টে থাকুন, বাড়ি থেকে বেরোবেন। কিন্তু আমাদের লোকানোর কিছু নেই, আমরা কেন যাব? আমাকে কলকাতা থেকে ডেকে পাঠিয়েছে 1500 কিলোমিটার দূর, সেখানে 10 কিলোমিটারের মধ্যে ইডি অফিস আছে, সেখানে ডাকবেন। আমাকে 1500 কিলোমিটার দূরে ডেকে পাঠিয়েছে হ্যারাস করার জন্য। যাই হোক, আমি এসছি, 9 ঘন্টা তাদের প্রশ্নের উত্তর দিয়েছি, এবং আগামী দিন আবার যখন ডাকবে আমি আসবো। আমার থেকে যা তথ্য চেয়েছে, যা পরিসংখ্যান চেয়েছে, যা কাগজপত্র চেয়েছে, ডকুমেন্টস চেয়েছে, আমি সব দিয়েছি। আমার লোকানোর কিছু নেই। দাদা কালকে কি কর্মসূচি রয়েছে? কালকে কি আবার আসতে বলেছে আপনাকে? আমাকে এই লেভেলে যে আপনার চোখে জল চলে আসছে, সেটা আপনাদের কাছে। আমার চোখে জল কোথায়? আমার চোখে জল নেই, আপনারা ঘেমে গেছেন। আমার চোখে জল নেই। আর আমার চোখে আমি অত্যন্ত শক্ত। আমার চোখে জল আপনি দেখতে পাবেন। ম্যাডাম কি আসবেন না, সে উনি কালকের নোটিশ রয়েছে, যেহেতু ওনার সবাই তো পুরুষ মানুষ না, যারা মহিলা বাড়িতে কাজ করে তাদের বাচ্চা সংসারের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। সুতরাং আমার যে পুত্র সন্তান, সে অত্যন্ত ছোট, 2 বছর বয়স, তাকে ছেড়ে আসা সম্ভব না, সেটা আমি জানিয়েছি। এবং আমি তো এইটুকু বলেছি যে আমাকে আপনি যেখানে ডাকবেন ডাকুন, কিন্তু আপনি আর কলকাতায় অফিস আছে, আপনি এখানে ডাকছেন কেন? আপনি কলকাতায় যতবার ডাকবেন আমি যাব। দেখুন, যারা করছে তারাও শুনে বুঝতে পারছে, হাসছে, অন্যভাবে রিয়াক্ট করছে, কিন্তু তাদের উপর যদি চাপ থাকে তারা কি করবে? আমি তাকে দোষ দিই। ইউপি রিজাল্টের পরে পুরোটাই প্রধানমন্ত্রী সেদিন ইডি সিবিআই নিয়ে বললেন, এবং তারপরেই আপনাকে নোটিশ। As you have seen that I have come here, a notice was served to me, a summon was served to me on the 14th of March, and I was asked to appear before the ED office on 21st. Today is 21st, I have come. But we are not built like that. We will not bow down. As I said, if I have to bow down, I will not bow down once, I will not bow down twice. I will bow down 100 times. But I will bow down before the power of people. Because I believe the power of people is stronger than the people in power. I will bow down before the power of people. I will not bow down before the people in power. If they think that this is the way, they will put their investigative agencies and all their might to scare me, to put me on the back foot, to make sure that I stay away from the political fray and doesn't question them on their wrongdoings. They're living in fool's paradise. I will be doubly determined and resolute in my fight against these autocratic forces. And since they are failing to take on us electorally and democratically, they are using these investigative agencies. You saw what happened in Bengal. This time around in the last year, there was complete media hype and everyone thought that BJP is coming to power with absolute majority, winning 200 seats in Bengal. But what came out was completely different from what was portrayed. Trinamool Congress, with the blessings of people of Bengal, with the love and support and the affection of people of Bengal and the people of India, we won that state lock, stock and barrel. They failed to digest that electoral defeat. Trinamool is aggressively going to other states, and we are also expanding our units in other states. And we have gone in states like Tripura, we have gone in Goa, we have gone in Meghalaya, and within a little period of time, wherever we had little presence or negligible presence, we have emerged as a formidable force, be it in states like Goa or Tripura or Meghalaya. So let me reiterate and remind these people who thinks that they're going to use the government machinery as their own machinery to serve their own vested political interest. We are not going to be cowed down, and we will not budge an inch from our fight. I will be doubly determined and resolute to take on them. If they think they can fight us politically. Who is stopping you? But you think that using ED, using CBI, who are their biggest allies? A lot of people say that BJP is fighting this battle alone. Who says that BJP is fighting this battle alone? BJP has the two biggest allies in the country. One is ED and one is the CBI. And they, with their allies, they have turned these government machineries into their own private machineries.
and shamelessly. And the way they have been using it, be it in the states of Maharashtra, be it in the state of Orissa, be it in the state of Bengal, be it in the state of Telangana, wherever, you name it, wherever the opposition is in power, you don't see ED raids in Gujarat, you don't see ED raids in Madhya Pradesh from the time the new BJP government has been formed, you don't see ED raids in Tripura, you don't see CBI ED raids in Assam, you don't see ED CBI raids in any state where BJP is in power. You only see ED CBI raids in states where the opposition is in power or at the helm of affairs. And this is a testament to the fact of their decisive and vendetta politics. Abhishek, what do you have to say about the allegations? Because what the agencies are claiming that these questioning which are happening right now are based on the testimonies of those accused who have been arrested, and they have named linkages with you. What do you have to say about that? So it is for the investigating agencies to take it on What them was and your prove it in response the to court. it? See, what I discussed in the investigation, what I discussed in my interaction with the investigating agencies and the officers, I cannot disclose it for the sake of the investigation. And that is not very appropriate of me to comment in public what I discussed in private. So I will, if there is anything against me, I am again telling that you don't have to chase me by these investigating agencies. I'll take the gallows. And if there is anything which you can prove and substantiate that which eventually proves my engagement or involvement in this scam. What is this scam? You call it coal scam. Now what is coal scam? You call it cattle scam. What is cattle scam? The cattle like an insect. It's a big animal. If the cattle is going from India to Bangladesh, what is BSF doing? Who is at the hem of affairs of BSF? The Home Minister. Who is at the hem of affairs of the collieries which are guarded by institutional force like CISF? The Home Minister. So do you think it is appropriate to call it a coal scam or a cattle scam? It should be called the Home Minister scam. Because the Home Minister is at the hem of affairs, who is guarding collieries, who is in charge of CISF guarding the collieries, who is in charge of BISF protecting the borders. If they are not able to do it, and you put the onus on the state government and the members of the opposition that they are cahoots with this consters and crooks and people who have carried these crimes out. How is this possible to even implement without their blessings and guidance? You tell me, who guard the collieries? Who guard the collieries? The ECL is guarded. You were called, so obviously people would like to know that what was your response? Did you accept that you knew these people? Did you accept that there was some kind of role which you had? Sir, you're forgetting that you're a journalist. You're not an investigating officer. Obviously not. So you can ask me questions. It is my right whether I choose to answer or not. As I said, I would like to maintain the secrecy that I was committed, and I specifically told them that if there is anything that I can do from my part, if there is anything that you would like to know from me, I will certainly let you know. But whatever I discuss within the room and within that four walls, I cannot come and discuss it in public. अभिषेक जी, They have not. आपने ईडी का सामना करा, यहाँ आकर दूसरी बार आप आए हैं और आपके मिसेज को भी सम्मन गया है, क्या वो आएंगी, वो बचना चाह रही हैं सुप्रीम कोर्ट में, आज पिटीशन में फाइल हुई है? नहीं, बचना होता तो मैं क्यों आता भाई? बचने मारने का तो बात ही नहीं है. बचना होता मैं तो कलकत्ता में रहता. मैं तो 2.5 years of age, and you cannot travel with kids and come to the investigating agencies just because we don't have domestic help at this point in time. So I have conveyed that specifically to the officers in ED, and she will send a reply via mail tomorrow as well. However, if they want to interrogate her in Calcutta at their fully functional zonal office, they can do that. She is willing to join any time and go and record and give a statement there as well. All right? Thank you. Thanks for answering all the questions. Thank you. 9 ঘন্টা ইডির অফিসে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ ইডির আধিকারিকদের। তিনি কোনোভাবেই মাথা নোয়াবেন না, মাথা উঁচু করে চলার মানুষ তারা। ধাপ্পাবাজি বরদাস্ত করবেন না, তিনি সব রকম সহযোগিতা করবেন। কিন্তু আরও একবার প্রশ্ন তুললেন যে কেন কলকাতায় তাদের অফিস থাকা সত্ত্বেও তাকে দিল্লিতে ডেকে এনে এভাবে প্রশ্ন করা হচ্ছে। মামলা বাংলায়, কেন অকারণে এখানে তাকে আনা হচ্ছে? তার মানে হেনস্থা করতেই তাকে দিল্লিতে তলব, এমনটাই আজ শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।